আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ত্রিপলি বাংলা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা ফিরে এসেছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি সিরিজের পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি এর লেকচার নাম্বার 11, যেখানে আমরা এসি সার্কিট নিয়ে আলোচনা করব। তাহলে চলে যাই মূল ভিডিওতে। তাহলে প্রথমেই আমরা দেখব বৈদ্যুতিক কারেন্টকে কয় ভাগে বিভক্ত করা যায়। প্রবাহ অনুসারে বৈদ্যুতিক কারেন্টকে দুই ভাগে ভাগ করা যায়, যথা অল্টারনেটিং কারেন্ট বা এসি এবং দুই ডাইরেক্ট কারেন্ট বা ডিসি। এখন অল্টারনেটিং কারেন্ট কি সেটা আমরা একটু দেখি। অল্টারনেটিং কারেন্ট বলতে বোঝায় যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট নিয়ম মতো দিক পরিবর্তন করে এবং যার মান প্রতি মুহূর্তে পরিবর্তনশীল থাকে, তাকে অল্টারনেটিং কারেন্ট বলে। অর্থাৎ যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় প্রতি মুহূর্তে তার দিকের পরিবর্তন হয় এবং মানেরও পরিবর্তন হয়, তাকে অল্টারনেটিং কারেন্ট বলে। তাহলে বলছে এখানে যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় কি নির্দিষ্ট নিয়ম মতো কি করে দিক পরিবর্তন করে এবং যার মান প্রতি মুহূর্তেই কি পরিবর্তন হয়, তাকেই অল্টারনেটিং কারেন্ট বলে। ইহাকে সংক্ষেপে এসি বলা হয়। তাহলে অল্টারনেটিং কারেন্টকে সংক্ষেপে কি বলা হয়? এসি বলা হয়। এখন আমরা দেখব ডাইরেক্ট কারেন্ট বা ডিসি বলতে কি বোঝায়। যে কারেন্ট সব সময় একই দিকে প্রবাহিত হয় এবং যার মান নির্দিষ্ট থাকে, তাকে ডাইরেক্ট কারেন্ট বলে। অর্থাৎ যে কারেন্টের দিক সবসময় কি একই দিকে প্রবাহিত হয় এবং যার মান কি নির্দিষ্ট থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না, তাকে কি ডিরেক্ট কারেন্ট বলে। ইহাকে সংক্ষেপে ডিসি বলা হয়। এই কারেন্ট পজিটিভ ও নেগেটিভ পোলারিটি সবসময় অপরিবর্তিত থাকে, যেমন ব্যাটারির কারেন্ট। তাহলে ডিরেক্ট কারেন্টকে সংক্ষেপে ডিসি বলা হয়। এই কারেন্টে পজিটিভ ও নেগেটিভ পোলারিটি সবসময় কি অপরিবর্তিত থাকে, অর্থাৎ এটি কি পরিবর্তন হয় না। তাহলে আমরা দেখলাম অল্টারনেটিং কারেন্ট এবং ডিরেক্ট কারেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হওয়ার সময় কি নির্দিষ্ট নিয়ম মতো কি দিক পরিবর্তন করে, অন্যদিকে ডিরেক্ট কারেন্ট কি সবসময় একই দিকে প্রবাহিত হয়, অর্থাৎ এর দিকের কোনো পরিবর্তন হয় না। আর অল্টারনেটিং কারেন্টের মান প্রতি মুহূর্তে কি পরিবর্তনশীল, অন্যদিকে ডিরেক্ট কারেন্টের মান নির্দিষ্ট থাকে। অল্টারনেটিং কারেন্টের সংক্ষিপ্ত নাম হচ্ছে এসি এবং ডিরেক্ট কারেন্টের সংক্ষিপ্ত নাম হচ্ছে কি ডিসি। তাহলে অল্টারনেটিং কারেন্ট কি এবং ডিরেক্ট কারেন্ট কি সে সম্পর্কে আমরা জেনে গেলাম। এখন যদি আমরা এই অল্টারনেটিং কারেন্ট এবং ডিরেক্ট কারেন্টের গ্রাফ চিত্র দেখতে চাই, তাহলে কেমন দেখাবে? তাহলে প্রথমে আমরা রেফারেন্স লাইনগুলো এঁকে ফেলি, যেখানে টি ধারা টাইম পিরিয়ড এবং কারেন্ট ধারা কারেন্টের ভ্যালু প্রকাশ করছে। এই জিরো হতে উপরের দিকে মানগুলো কারেন্টের পজিটিভ মান প্রকাশ করছে, আর এই জিরো হতে নিচের দিকের মানগুলো কারেন্টের নেগেটিভ মান প্রকাশ করছে। এই জিরো হতে এই টাইম পিরিয়ডের দিকে যেই মানগুলো সেগুলো সময়কে নির্দেশ করতেছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই গ্রাফ। এই গ্রাফে যদি আমরা অল্টারনেটিং কারেন্টকে প্রকাশ করতে যাই, তাহলে দেখতে কিরকম হবে? তাহলে দেখতে এরকম সাইন ওয়েভের মতো হবে, যেখানে দেখাচ্ছে যে ওয়েভটি জিরো হতে শুরু করে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে এবং সে উপর থেকে আবার কি আস্তে আস্তে নিচে হয়ে আবার কি সেই জিরো রেফারেন্সে চলে আসতেছে। এই জিরো হতে আবার সে কি নেগেটিভ মানের দিকে যাচ্ছে, এই নেগেটিভ মানের দিকে যাচ্ছে এবং নেগেটিভ মান হয়ে সে কি আবার এই জিরো রেফারেন্সে চলে আসতেছে। অর্থাৎ এই ওয়েভটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার মান এবং দিক কি পরিবর্তন করতেছে। এটাকেই কিন্তু আমাদের অল্টারনেটিং কারেন্ট বলছিল। আমাদের অল্টারনেটিং কারেন্টের সংজ্ঞায় কিন্তু এটাই বলতেছিল যে যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় কি নির্দিষ্ট সময় পর পর তার দিক এবং মান উভয় কি পরিবর্তন করে। তাহলে এ কি দিক পরিবর্তন করতেছে, সে নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, আবার উপর থেকে নিচের দিকে আসতেছে, আবার কি সে
যাচ্ছে। এইভাবে কিন্তু সে তার দিক পরিবর্তন করতেছে এবং কি তার মানও পরিবর্তন হচ্ছে। কখনো সে 0 তে ছিল, 0 থেকে 1 এ চলে গেছে, পরে 2 তে চলে গেছে, পরে 3 তে চলে গেছে। আবার কি সে নামতে 2 তে, 1 এ এইভাবে কিন্তু সে নামতেছে। তার মানে কি সে তার মান এবং দিক কি উভয় পরিবর্তন করতেছে। এই ওয়েভের এই বিন্দুটা হচ্ছে কি সর্বোচ্চ মান, অর্থাৎ এই বিন্দুতে কারেন্টের সর্বোচ্চ মান পাওয়া যাবে এবং অন্যদিকে যদি আমরা চিন্তা করি যে এই দিকে কারেন্টের কি সর্বনিম্ন মান প্রকাশ করবে, এদিকে কারেন্টের সর্বনিম্ন মান কি সে প্রকাশ করবে, আর এদিকে কারেন্টের সর্বোচ্চ মান বা সবচেয়ে বেশি ভ্যালু যেটা সেটা কি প্রকাশ করবে। তাহলে এই ওয়েভকে আমরা কি এসি ওয়েভ বা অল্টারনেটিং কারেন্ট ওয়েভ বলতে পারি। তাহলে মোটামুটি আমরা অল্টারনেটিং কারেন্টের ওয়েভ দেখে ফেললাম, যেটা কি সাইন ওয়েভ। তাহলে এই পর্যায়ক্রমিক ওয়েভকে সাইন ওয়েভ বলে। এই সাইন ওয়েভকে আবার কি অল্টারনেটিং কারেন্ট বা এসি সিগন্যাল বলা হয়। এখন আমরা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি সিগন্যাল দেখব। তার জন্য আবার আমরা কি গ্রাফিক্যাল চিত্রটি এঁকে ফেলি, যেখানে কি টাইম এবং কারেন্টের মান দেওয়া আছে। তার মানে টি দ্বারা টাইম বোঝাচ্ছে, এগুলো হলো সময়, এবং কারেন্ট 0 হতে এই মানগুলো পজিটিভ মান কারেন্টের ভ্যালু প্রকাশ করতেছে। তো আমরা যখন ডিসি বা ডাইরেক্ট কারেন্ট সম্পর্কে জানতেছিলাম তখন কি দেখেছিলাম যে কারেন্টের মানের কোনো পরিবর্তন হয় না, এটি কি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় এবং এর দিকও কি কোনো পরিবর্তন হয় না। তো দেখি আমরা কিভাবে। তো এখানে দেখাচ্ছে যে যদি কারেন্টের মান 3 হয়, সে কি একটা সোজা রেখা বরাবর প্রবাহিত হচ্ছে সময়ের সাথে সাথে কি তার দিকের কোনো পরিবর্তনও নাই, মানের কোনো পরিবর্তন নাই। এখানেও 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3 তেই আছে মান, এবং দিকও কি একটা নির্দিষ্ট দিকেই সে প্রবাহিত হচ্ছে। যদি এই মানকে আমরা চেঞ্জ করি বা পরিবর্তন করি, যদি ধরলাম যে কারেন্টের মান 2, যখন 2 তে আসবে তখন কিন্তু সে 2 এর দিকেই প্রবাহিত হবে। এটা কি উপরে বা নিচে এইভাবে প্রবাহিত হবে না, অর্থাৎ একটা নির্দিষ্ট মান এবং দিক বরাবরই প্রবাহিত হচ্ছে। আবার যদি আমরা এর মান বৃদ্ধি করে 4 এ যাই, তখনও দেখা যাবে কি সে 4 বরাবরই একটা সরল রেখা বরাবর সে চলে যাচ্ছে, অর্থাৎ একটি নির্দিষ্ট পথে সে চলে যাচ্ছে। যখন 4 এ আছে তখন শুধু 4 ই আছে, কম বেশি হচ্ছে না। যখন 3 তে আছে তখন শুধু 3 তেই আছে, কম বেশি হচ্ছে না। যখন 2 তে আছে তখন কি সে 2 তেই আছে, কম বেশি হচ্ছে না। তাহলে এটাকে কি বলতেছে? ডিসি সিগন্যাল বা ডিরেক্ট কারেন্ট ওয়েভ। তাহলে এই দুইটা ওয়েভ থেকে আমরা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এসি এবং ডিসি কি জিনিস। অর্থাৎ এসির ক্ষেত্রে কারেন্ট নির্ধারিত সময় পর পর তার দিক এবং মান পরিবর্তন করতেছে, কিন্তু ডিসির ক্ষেত্রে কারেন্টের দিক বা মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এটাই হচ্ছে এসি এবং ডিসি কারেন্টের মূল পার্থক্য। এখন আমরা অল্টারনেটিং কারেন্টের বৈশিষ্ট্যগুলো দেখব, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট হতে হলে তার কি কি বৈশিষ্ট্য বা গুণাবলী থাকা প্রয়োজন। প্রথমেই বলতেছে যে এর কোনো পজিটিভ ও নেগেটিভ টার্মিনাল নাই, অর্থাৎ এসিতে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট সময় পর পর কি দিক পরিবর্তন করে, সে কারণে কি এসি এর কোনো নির্দিষ্ট পজিটিভ বা নেগেটিভ টার্মিনাল থাকে না। আমরা যখন এসি এর ওয়েভফর্ম দেখতেছিলাম তখন কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছিল যে এটি কি নির্দিষ্ট সময় পর পর তার দিক এবং মান পরিবর্তন করতেছে। আমরা যদি ওয়েভফর্মটি আরেকবার দেখি তাহলে আরো একটু ভালো করে বুঝতে পারবো। এই ওয়েভফর্মে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই কারেন্ট ওয়েভটি কি নির্দিষ্ট সময় পর পর কি তার দিক এবং মান পরিবর্তন করতেছে। সেহেতু 0 এর উপরের দিক হচ্ছে কি পজিটিভ টার্মিনাল এবং 0 এর নিচের দিকে হচ্ছে কি নেগেটিভ টার্মিনাল বা নেগেটিভ ভ্যালু। তাহলে এই ওয়েভফর্মটি নির্দিষ্ট সময় পর পর কি কিছুক্ষণ পজিটিভ থাকতেছে, আবার কি কিছুক্ষণ নেগেটিভ থাকতেছে, কিছুক্ষণ পজিটিভ থাকতেছে, আবার কি কিছুক্ষণ নেগেটিভ থাকতেছে। এইভাবে কি এই কারেন্ট ওয়েভটি চলমান অবস্থায় থাকে। তাহলে প্রথম বৈশিষ্ট্যটি খুবই পরিষ্কার যে এর কোনো পজিটিভ ও নেগেটিভ টার্মিনাল নেই, বা পজিটিভ বা নেগেটিভ টার্মিনাল থাকে না। কারণ কি একটি নির্দিষ্ট সময় পর পর কি তার দিকের পরিবর্তন হয়। 2 নাম্বার বলতেছে এর সাইকেল বিদ্যমান, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট বা এসি সময়ের সাথে সাথে নিয়মিতভাবে দিক ও মান পরিবর্তন করে এবং এটি একটি নির্দিষ্ট সময় পর একই আচরণ বারবার পুনরাবৃত্তি করে। অর্থাৎ বলতেছে এই 0 হতে শুরু করে এই কারেন্ট প্রবাহটা কি একটি নির্দিষ্ট সময় পর পর তার মান এবং দিক কি
পরিবর্তন করে তার কি একটি সাইকেল শেষ করে। অর্থাৎ এই 0 থেকে শুরু হয়ে কি একবার পজিটিভ এবং নেগেটিভ হয়ে কি তার একটি সাইকেল শেষ হয়। এই নেগেটিভ প্রান্ত শেষ হওয়ার পরে সে কি আবার কি পজিটিভ প্রান্ত শুরু করে, আবার নেগেটিভ প্রান্ত হয়ে তার সাইকেলটি সম্পূর্ণ করে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর সে কি একই আচরণ বারবার করতে থাকে। এটাই এখানে বলছে যে এর সাইকেল কি বিদ্যমান, অর্থাৎ তার পূর্ণ সাইকেলটি একটি নির্দিষ্ট সময় পর পর বারবার একই সাইকেল তৈরি করতে থাকে বা একই আচরণ তৈরি করতে থাকে। সেটাই এখানে বলছে যে অল্টারনেটিং কারেন্ট সময়ের সাথে সাথে কি নিয়মিতভাবে কি দিক এবং মানের পরিবর্তন করে এবং একটি নির্দিষ্ট সময় পর পর কি সে তার আচরণ পুনরাবৃত্তি করে, বা অর্থাৎ বারবার কি সে একই আচরণ করতে থাকে। অর্থাৎ কিছুক্ষণ পর সে পজিটিভ, আবার কিছুক্ষণ নেগেটিভ, আবার কিছুক্ষণ পজিটিভ, আবার কিছুক্ষণ নেগেটিভ। অর্থাৎ কিছুক্ষণ সময় পর পর তার কি আচরণের পুনরাবৃত্তি ঘটে। ৩, এর ফেজ ডিফারেন্স থাকে। অর্থাৎ যদি দুটি এসি তরঙ্গ বা সাইকেল একসাথে শুরু না হয়ে বরং একটি আরেকটির চেয়ে কিছুটা আগে বা পরে ওঠে নামে, তাহলে তাদের মধ্যে কি ফেজ ডিফারেন্স আছে বলা হয়। তাহলে যদি আমরা আরেকটি তরঙ্গ বা ওয়েভ আঁকি তাহলে এই জিনিসটি আরো ভালোভাবে বোঝা যাবে। আমরা আরেকটি তরঙ্গ বা ওয়েভ দিয়ে দিলাম। তাহলে বলতেছে যদি দুটি এসি তরঙ্গ একসাথে শুরু না করে, অর্থাৎ আগেরটার সাথে যদি এটা শুরু করতাম তাহলে কি এই জিনিসটা যে ফেজ ডিফারেন্স আছে সেটাকে বোঝা যেত না। তাই কি একসাথে শুরু করলাম না আমরা, প্রথমটা কি জিরোতে ছিল আর দ্বিতীয়টা কি আমরা জিরোর আরেকটু আগে থেকেই শুরু করলাম। শুরু না করে বরং কি একটি আরেকটির চেয়ে কিছুটা আগে বা পরে আমরা কি আগেই শুরু করলাম, পরেও দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আগে বা পরে উঠানামা করে তাহলে তাদের মধ্যে কি ফেজ ডিফারেন্স আছে বলা হয়। অর্থাৎ এইটা জিরো থেকে শুরু হয়েছে, এটা কি জিরোর একটু আগে থেকে শুরু হয়েছে। তার মানে কি এই রেখাটা কি আগে যাবে, তারপরে কি এই রেখাটা শুরু হবে। তাহলে এদের মধ্যে কি একটা ফেজ ডিফারেন্স অর্থাৎ দূরত্ব, অর্থাৎ দুটি ফেজ বা ওয়েভের মাঝখানে কি একটা দূরত্ব আছে বলে দেখা যাবে। ঠিক এই কথাটাই এখানে বলছে। অর্থাৎ এইখান থেকে আগেরটা থেকে প্রথমটার যে দূরত্ব সেটাই কি ফেজ ডিফারেন্স। এটা এখানেও কিন্তু সেম, এই মাথা থেকে এই মাথা বা এই মাথা থেকে এই মাথা। তাহলে ফেজ ডিফারেন্স বলতে বোঝাচ্ছে যে দুটি তরঙ্গ বা ফেজের মধ্যবর্তী যে দূরত্ব সেটাই কি ফেজ ডিফারেন্স। যদি দুটি ফেজ বা তরঙ্গ একই সাথে শুরু না করে আমরা এটাকে যদি একটু আগে বা পরে শুরু করি তাহলে কি এই ওয়েভ দুটি একটা অন্যটার থেকে কিছুটা আগে বা পরে উঠানামা করবে। এই আগে বা পরে উঠানামা করাই হচ্ছে একটা আরেকটার মধ্যে কি একটা ফেজ ডিফারেন্স বা দূরত্ব। এটাই এখানে বোঝানো হয়েছে যে এর ফেজ ডিফারেন্স থাকে। ৪, অল্টারনেটিং কারেন্ট সাইন তরঙ্গ উৎপন্ন করে। এটা কিন্তু আমরা এর আগেই দেখেছিলাম যে অল্টারনেটিং কারেন্টের যে ওয়েভ সেটা কি সাইন ওয়েভের মতো। অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট বা এসি হলো এমন এক ধরনের বৈদ্যুতিক প্রবাহ যা সময়ের সাথে সাথে বারবার দিক ও মান পরিবর্তন করে। এই পরিবর্তনের ধরনটি সাধারণত কি সাইন তরঙ্গ বা সাইন ওয়েভ আকারেই ঘটে। সাইন ওয়েভটা হচ্ছে ক্রমাগতভাবে কি প্রবাহিত, অর্থাৎ নির্দিষ্ট থাকে না, সে কি ক্রমান্বয়ে তার মান এবং দিক কি পরিবর্তন করেই চলতে থাকে। ঠিক আমাদের অল্টারনেটিং কারেন্টও কি একইভাবে প্রবাহিত হয়। অর্থাৎ প্রবাহিত হওয়ার সময় একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর সে কি তার মান এবং দিক উভয় কি পরিবর্তন করে চলতে থাকে। তাহলে এই অল্টারনেটিং কারেন্টের ওয়েভটি সাইন তরঙ্গ আকারেই ঘটে। ৫, অল্টারনেটিং কারেন্ট প্রতি মুহূর্তে দিক ও মান পরিবর্তন করে প্রবাহিত হয়। অর্থাৎ এসি কারেন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি যে প্রতি মুহূর্তে কি দিক ও মান পরিবর্তন করে সাইন ওয়েভ আকারে প্রবাহিত হয়, যেটা কি ক্রমাগতভাবে কি তার মান এবং দিক কি পরিবর্তন করে চলতে থাকে সামনের দিকে। এটাই তার কি সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে সে কি প্রতি মুহূর্তে তার দিক ও মান পরিবর্তন করে চলে সাইন ওয়েভের মতো করে। তাহলে অল্টারনেটিং কারেন্টের মূল বৈশিষ্ট্য হচ্ছে ৫টি। এর কোনো পজিটিভ ও নেগেটিভ টার্মিনাল থাকে না, এর সাইকেল বিদ্যমান, এর ফেজ ডিফারেন্স থাকে, অল্টারনেটিং কারেন্ট সাইন তরঙ্গ উৎপন্ন করে, অল্টারনেটিং কারেন্ট প্রতি মুহূর্তে দিক ও মান পরিবর্তন করে প্রবাহিত হয়।
এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেখব। প্রথমেই দেখব কি সাইকেল কি জিনিস বা সাইকেল কাকে বলে। সাইকেল বলতে বোঝায় যদি একটি পরিবাহী একটি উত্তর মেরু ও একটি দক্ষিণ মেরুর মাঝখানে বৃত্তাকারের একটি পথ একবার পরিভ্রমণ করে তবে একটি ভোল্টেজ ওয়েভের সৃষ্টি হয়। এই ওয়েভকে সাইকেল বলে। অর্থাৎ বলতেছে যে কোনো একটি পরিবাহীর উত্তর মেরু বা দক্ষিণ মেরুর মাঝখানে যদি একটি বৃত্তাকার পথ একবার অতিক্রম বা পরিভ্রমণ করে তখন কি একটা ভোল্টেজ ওয়েভের সৃষ্টি হয়। এই ওয়েভকেই কিন্তু সাইকেল বলতেছে। অর্থাৎ সহজভাবে যদি আমরা বলতে যাই যে 360 ডিগ্রি, অর্থাৎ একটি বৃত্তর কি ডিগ্রি কত 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি এর মাঝে ভোল্টেজের বা পরিবর্তনশীল রাশির পূর্ণ ধনাত্মক বা পজিটিভ ও ঋণাত্মক বা নেগেটিভ মানকে এক সাইকেল বলতেছে। অর্থাৎ 360 ডিগ্রির একটি বৃত্তাকার পথে যে পরিবর্তনশীল রাশির পূর্ণ ধনাত্মক মান এবং পূর্ণ ঋণাত্মক মানকে কি বলতেছে এক সাইকেল বলতেছে। আমরা যদি একটু চিত্র সাহায্যে দেখি তাহলে আরো পরিষ্কারভাবে আমরা এটা বুঝতে পারবো। প্রথমেই আমরা একটি সার্কেল দিয়ে দিলাম, এটাই বলতেছে কি 360 ডিগ্রি পথ। এখানে যদি আমরা একটি বল ছেড়ে দিই সে কি এই বিন্দু থেকে শুরু হয়েছিল এবং ঘুরে 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 কিন্তু আবার কি সে এই বিন্দুতেই চলে আসছে। তার মানে কি এই বিন্দু থেকে শুরু হয়ে সে এই বিন্দুতে আসতে কি একটি সাইকেল বা একটি পথ অতিক্রম করছে। এই পথকে কিন্তু কি বলা হচ্ছে সাইকেল বলা হচ্ছে, যার কি কিছু অংশ ধনাত্মক বা পজিটিভ মান থাকবে এবং কি কিছু অংশ ঋণাত্মক বা নেগেটিভ মান থাকবে। দেখতে অনেকটা এইরকম হবে যে এই বিন্দু থেকে বলটি এই বিন্দুতে আসতে পজিটিভ মান, যাকে কি 180 ডিগ্রি বলা হচ্ছে, কেন যেহেতু 360 ডিগ্রি পুরা বৃত্তটি, 360 ডিগ্রিকে যদি আমরা অর্ধেক করি সে কি 180 ডিগ্রির মধ্যে থাকবে। অর্থাৎ এখান থেকে এই বিন্দুতে সে কি 180 ডিগ্রি পথ অতিক্রম করবে এবং কি যেহেতু উপরের দিকে মান সেহেতু কি সে পজিটিভ মান পাবে। আবার সে এই বিন্দু থেকে এই বিন্দুতে ফিরে আসতেও কি কিন্তু সে 180 ডিগ্রি পথই অতিক্রম করবে। যেহেতু এটা নিচের দিকে, রেফারেন্স অক্ষের নিচের দিকে, সেহেতু কি এটা পূর্ণ ঋণাত্মক মান বা নেগেটিভ ভ্যালু। এইটাই এখানে বলতেছে যে 360 ডিগ্রি এর মাঝে ভোল্টেজের বা পরিবর্তনশীল রাশির, ভোল্টেজও হইতে পারে, কারেন্ট হইতে পারে বা যে কোনো পরিবর্তনশীল রাশি হইতে পারে, রাশির পূর্ণ ধনাত্মক মান বা ঋণাত্মক মানকে কি এক সাইকেল বলে। আমরা যদি এটি গ্রাফিক্যালি চিন্তা করি তাহলে আরেকটু সহজ হয়ে যাবে। একটু আমরা দেখি যে প্রথমেই আমরা কি এক্সিস তৈরি করব, অর্থাৎ এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। যেখানে কি এক্স এক্সিসের 0 হতে ডান দিকে কি পজিটিভ মান এবং 0 হতে বাম দিকে কি নেগেটিভ মান। ঠিক একইভাবে ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে 0 হতে উপরের দিকে পজিটিভ মান এবং 0 হতে নিচের দিকে কি নেগেটিভ মান। এবং অন্যদিকে যদি আমরা ওয়েভ ফ্রম আকারে তৈরি করি, অর্থাৎ তরঙ্গ যেটা সেটা যদি আমরা তৈরি করি, সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এই এক্স এক্সিস বরাবর কি টাইম পিরিয়ড থাকে, এগুলো হলো টাইম বা সময়, এবং এই ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর কি ভ্যালু, সেটা কারেন্ট হইতে পারে, ভোল্টেজ হইতে পারে বা যে কোনো কি পরিবর্তনশীল রাশি, অর্থাৎ সময়ের সাথে সাথে কি সে তার মান এবং দিক পরিবর্তন করে এমন রাশির ভ্যালু হবে কি ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে প্রথমে আমরা অ্যাক্সিসের দিকে তাকালে যদি দেখি যে এই নেগেটিভ দিকে যদি চিন্তা করি যে 0 হতে এদিকে কি 90 ডিগ্রি আমরা জানি, অর্থাৎ যদি আমরা ক্লক ওয়াইজ চিন্তা করি, হ্যাঁ, তাহলে কি এখান থেকে এই পর্যন্ত কি 90 ডিগ্রি। এটা যদি 0 হয়, এই রেফারেন্স যদি 0 হয় তাহলে এই লম্ব বরাবর কি 90 ডিগ্রি, সেটা কিন্তু আমরা জানি। ঠিক এইখানে যদি আমরা চিন্তা করি যে এটা হচ্ছে 0 ডিগ্রি এবং এই 0 ডিগ্রি হতে এই পর্যন্ত কি তার কি 90 ডিগ্রি, অর্থাৎ এখানে যদি যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা কি 90 ডিগ্রি, যদি আমরা এইভাবে অঙ্কন করি। এই অবস্থায় যদি আমরা একটি তরঙ্গ তৈরি করি তাহলে দেখতে কিরকম দেখায়। অ্যাক্সিস অক্ষের দিকে যদি আমরা চিন্তা করি তাহলে 0 হতে এদিকে 90 এর দিকে যে যেটা যাচ্ছে সেটা কিন্তু একটা তরঙ্গ। ঠিক একইভাবে যদি আমরা এই দিকে দেখি সেটাও কি এই 0 হতে 90 এর দিকেই
যাচ্ছে। ঠিক একইভাবে এটার মতো করে কিন্তু এটা কিন্তু তৈরি হবে। এই অ্যাক্সিসে যেভাবে একটি সার্কেল তৈরি হবে, ঠিক ওই সার্কেলটাই কিন্তু এই ওয়েভ ফর্মে তৈরি করব আমরা। তাহলে 0 থেকে 90 এর দিকে কি আমাদের তরঙ্গ যাচ্ছে। এখানেও কিন্তু 0 থেকে 90 এর দিকেই তরঙ্গটা যাচ্ছে। এখন আমরা 90 থেকে দেখব কি 180। ঠিক এখানেও আমরা যদি চিন্তা করি, এই 90 থেকে 180 আমরা দিয়ে দিলাম। এখন যদি তরঙ্গটা আমরা ফ্লো করি বা প্রবাহিত করি, দেখা যাবে কি এই 90 থেকে 180 এর দিকে তরঙ্গটা প্রবাহিত হচ্ছে। ঠিক এখানেও কি আবার 90 থেকে 180 এর দিকে কি তরঙ্গটা প্রবাহিত হচ্ছে। তাহলে কিন্তু আমাদের পূর্ণ ধনাত্মক বা পজিটিভ মান পেয়ে গেছি। এই বৃত্ত অনুসারে যদি আমরা চিন্তা করি, এই 0 হতে এই প্রান্তে কিন্তু পজিটিভ অর্থাৎ ধনাত্মক মান। ঠিক এখানেও কিন্তু এই এক্সিস এর ক্ষেত্রে কি 0 হতে 90 এবং 90 হতে 180, কারণ এই 0 হতে 180 কি পজিটিভ মান। ঠিক এখানেও কি 0 হতে 90 এবং 90 হতে কি 180, এই 0 হতে 180 কি পজিটিভ মান। এই ওয়েভের ক্ষেত্রে কি পজিটিভ মান পেয়ে গেছি। তার মানে আমাদের মোটামুটি অর্ধ সাইকেল হয়ে গেছে, একটা পূর্ণ সাইকেল হয় নাই। এটা কিন্তু একটা কি অর্ধ সাইকেল, অর্থাৎ 0 থেকে এই 180 পর্যন্ত যে সাইকেলটা দেখা যাচ্ছে এটা কি অর্ধ সাইকেল, অর্থাৎ এক সাইকেলের অর্ধেক। এখন আমরা 180 পরের টুকু চিন্তা করিব। 180 পরে কি আমরা জানি 270। এখানেও কিন্তু আমরা ঠিক একইভাবে দিয়ে দিব। এইটা যদি 180 হয় তাহলে কি এটা হবে 270, অর্থাৎ নিচের দিকে। এটা যেমন এই রেফারেন্সের নিচের দিকে কি 270, এখানেও কিন্তু আমরা কি এই রেফারেন্সের নিচের দিকে 270 চিন্তা করব। তাহলে এই 180 থেকে যদি আমরা তরঙ্গটা প্রবাহিত করি, দেখতে অনেকটা এরকম লাগবে যে 180 হতে 270 এর দিকে প্রবাহিত হচ্ছে। আবার এখানে কিন্তু কি 180 হতে 270 এর দিকে প্রবাহিত হচ্ছে। এইটা এইদিকে আসতেছে না, এটা কি এদিকে যাচ্ছে, অর্থাৎ সামনের দিকে অগ্রসরমান। আমরা জানি যে পরিবর্তন রাশিগুলো কি সামনের দিকে অগ্রসরমান, বা সাইন ওয়েভ কি সামনের দিকে অগ্রসরমান। তাই কি আমরা এই 180 থেকে 270টা কি সামনের দিকেই চলে গেছে, কিন্তু কি নেগেটিভ সাইডে চলে গেছে। কারণ হচ্ছে এই যে আমাদের এক্সিস, এই অ্যাক্সিসে কিন্তু 180 থেকে 270 কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকেই পড়তেছে। ঠিক এটাও কিন্তু সেই নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকেই আছে। ঠিক আছে, এই 180 থেকে 270। এবার আমরা দেখব 270 থেকে 360, যেহেতু কি আমাদের বলছে কি 360 ডিগ্রি, তাহলে 270 হয়ে গেছে। 270 এর পরে কি আমরা এখানে দিয়ে দিলাম 360, এখানে 270 আছে, 270 এর পরে কি হয়ে যাবে কি 360। আমরা যদি ওয়েভ প্রবাহিত করি তাহলে দেখা যাবে কি এই 270 থেকে 360 এর দিকে যাচ্ছে। আবার এখানেও কি 270 থেকে 360 এর দিকে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের এই এক্সিসে কি একটা পূর্ণ বৃত্ত তৈরি হয়ে গেছে। এখানেও কি আমাদের একটা পূর্ণ বৃত্ত তৈরি হয়ে গেছে। এই যে 180 থেকে 270 এবং 270 থেকে 360, এইটা কিন্তু কি এই ওয়েভের নেগেটিভ বা ঋণাত্মক মান। তাহলে একটি সাইন ওয়েভ কিভাবে হয় বা একটি অল্টারনেটিং কারেন্ট কিভাবে প্রবাহিত হয় তা কিন্তু আমরা এই সাইকেলের মাধ্যমে পেয়ে গেলাম। অর্থাৎ 0 হতে 90, 90 থেকে 180 এটা কি পজিটিভ মান, এবং 180 থেকে 270, 270 থেকে 360 এইটা কিন্তু নেগেটিভ মান। তাহলে আমরা বলতে পারি যে 0 থেকে শুরু করে এই ঘুরে 360 পর্যন্ত আসতে কি যেই ধনাত্মক এবং ঋণাত্মক মান পাওয়া যায় সেটা কি একটা সাইকেল। ঠিক একইভাবে এই 0 হতে এই 360 এ আসতে যে সময় বা পথ অতিক্রম করতে হয় একটা পরিবর্তনশীল রাশির, সেটা কি আমরা এক সাইকেল বলতে পারি। এই সাইকেল জিনিসটা বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি কিন্তু এত বিস্তারিতভাবে এই জিনিসটাকে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করতেছি এখান থেকে সাইকেল কি জিনিস সেটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। এবার আমরা ফ্রিকোয়েন্সি কি জিনিস সেটা দেখব। বলতেছে কোনো ভোল্টেজ বা কারেন্ট ওয়েভ 1 সেকেন্ড সময়ে যতগুলো সাইকেল বা ওয়েভ সম্পূর্ণ করে সেই সংখ্যাকে ফ্রিকোয়েন্সি বলে। অর্থাৎ কোনো কারেন্ট বা ভোল্টেজ ওয়েভ যেটাই হোক না কেন সেটাকে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল বা ওয়েভ সম্পূর্ণ করবে। সাইকেল কি জিনিস বা ওয়েভ কি জিনিস সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই বিশ্লেষণ করেছি। সাইকেল বা ওয়েভ কি জিনিস সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই ব্যাখ্যা করেছি। সেটা হচ্ছে 360 ডিগ্রি এর মাঝে ভোল্টেজের বা পরিবর্তনশীল রাশির পূর্ণ ধনাত্মক বা পজিটিভ মান ও ঋণাত্মক বা নেগেটিভ মানকে কি এক সাইকেল বলতেছে।
তাহলে সেটাই বলতেছে যে ১ সেকেন্ডে যতগুলো সাইকেল বা ওয়েভ সম্পন্ন করে সেই সংখ্যাকে কি ফ্রিকোয়েন্সি বলতেছে। বাংলাদেশে উৎপন্ন বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কি ৫০ সাইকেল পার সেকেন্ড বা ৫০ হার্টজ। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে বাংলাদেশের ফ্রিকোয়েন্সিতে ১ সেকেন্ডে কি ৫০ টি সাইকেল উৎপন্ন করে। অথবা আমরা যদি আরেকটু সহজভাবে চিন্তা করি যে কোনো পরিবর্তনশীল রাশির প্রতি সেকেন্ডে অর্থাৎ ১ সেকেন্ডে যতগুলি সাইকেল সম্পন্ন হয় তাকেই কি ফ্রিকোয়েন্সি বলতেছে। ঠিক একই কথা এখানেও বলা হয়েছে যে কোনো পরিবর্তনশীল রাশিটা অবশ্যই কি পরিবর্তনশীল রাশি হইতে হবে, সেটা ভোল্টেজ অথবা কারেন্ট হোক, যার মান এবং দিক কি সময়ের সাথে পরিবর্তনশীল এমন পরিবর্তনশীল রাশি হইতে হবে। যে কোনো পরিবর্তনশীল রাশির প্রতি সেকেন্ডে অর্থাৎ ১ সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ হয় তাকে কি ফ্রিকোয়েন্সি বলে। এই ফ্রিকোয়েন্সিকে কি এফ দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে কি সাইকেল পার সেকেন্ড। সি ভাগ এস বা কি হার্জ অর্থাৎ এইচ জেড বলা হয় হার্জ। তাহলে ফ্রিকোয়েন্সির প্রতীক হচ্ছে এফ এবং ফ্রিকোয়েন্সির একক হচ্ছে কি সাইকেল পার সেকেন্ড বা কি হার্জ। আমরা যদি গ্রাফিক্যাল ভাবে বা ওয়েভ আকারে চিন্তা করি সেটা তাহলে আরেকটু ভালোভাবে বোঝা যাবে। এই ওয়েভ ফর্মটা আমরা কিন্তু কিছুক্ষণ আগেও দেখেছি যে টাইম এবং ভ্যালুর যে সাইন ওয়েভ সেটা কিন্তু আমরা আগেও দেখেছি। এটা কি একটা পূর্ণ সাইকেল অর্থাৎ 0 হতে ৩৬০ ডিগ্রি, যেখানে কি পজিটিভ অর্ধ সাইকেল এবং কি নেগেটিভ অর্ধ সাইকেল, সেখানে কি ৩৬০ ডিগ্রি অতিক্রম করছে পথটি, এই ওয়েভটি। তাহলে কি এটি একটি কি পূর্ণ সাইকেল অর্থাৎ এক সাইকেল। তাহলে এই 0 হতে এই ৩৬০ ডিগ্রিতে আসতে আমরা ধরলাম কি তার কি ১ সেকেন্ড লাগছে অর্থাৎ একটা সাইকেল তার প্রবাহিত হতে কি এই এখানে কি ১ সেকেন্ড দেখানো হয়েছে। এইরকমই ১ সেকেন্ডে যতগুলো সাইকেল উৎপন্ন করবে সেটাই হচ্ছে কি ওই ওয়েভের কি ফ্রিকোয়েন্সি। যদি আমরা এইটা দেখি যে এখানে কি সেকেন্ড দেখাচ্ছে মানে কি ১ সেকেন্ড, এইটা কিন্তু কি চলমান অবস্থায় আছে, এখানেই শেষ না, সে কি চলমান অবস্থায় আছে। অর্থাৎ ১ সেকেন্ডে যতগুলি সাইকেল সম্পূর্ণ হয় তাকে কি ফ্রিকোয়েন্সি বলে। তাহলে ফ্রিকোয়েন্সি হলো কোনো পরিবর্তনশীল রাশি প্রতি সেকেন্ডে যতগুলি কি সাইকেল সম্পূর্ণ করে তাকেই কি ফ্রিকোয়েন্সি বলে। একে কি এফ দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে কি সাইকেল পার সেকেন্ড বা হার্জ। এখন আমরা টাইম পিরিয়ড কাকে বলে সেটা দেখি। কোনো ভোল্টেজ বা কারেন্ট ওয়েভের একটি সাইকেল সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে টাইম পিরিয়ড বলে। অর্থাৎ ভোল্টেজ বা কারেন্ট যে ওয়েভই হোক না কেন তার কি একটি সাইকেল সম্পূর্ণ হতে যে সময় লাগে তাকে কি টাইম পিরিয়ড বলে। অথবা বলা যায় যে কোনো পরিবর্তনশীল রাশি অর্থাৎ যে রাশি সময়ের সাথে সাথে তার মান এবং দিক কি পরিবর্তন করে সেটাই হচ্ছে পরিবর্তনশীল রাশি। তাহলে বলতেছে পরিবর্তনশীল রাশি এক সাইকেল সম্পূর্ণ হতে যে সময়ের প্রয়োজন তাকে কি টাইম পিরিয়ড বলে। এই টাইম পিরিয়ডকে টি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে কি সেকেন্ড। তাহলে বলতেছে যে ভোল্টেজ বা কারেন্ট ওয়েভই হোক বা পরিবর্তনশীল রাশি হোক না কেন সেটা কি এক সাইকেল সম্পূর্ণ হতে যে সময়ের প্রয়োজন হয় বা যে সময় লাগে তাই হচ্ছে কি টাইম পিরিয়ড। একে কি টি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক সেকেন্ড। আমরা যদি গ্রাফ আকারে দেখি তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবো যে এটা কি একটা পূর্ণ সাইকেল অর্থাৎ কি 0 ডিগ্রি হতে শুরু করে ১৮০ এবং ১৮০ হতে শুরু করে ৩৬০ অর্থাৎ 0 হতে এই ৩৬০ পর্যন্ত পৌঁছাতে কি একটা সাইকেল সম্পূর্ণ হয়। এই সাইকেল সম্পূর্ণ হতে যে সময়ের প্রয়োজন সেটাই হচ্ছে কি টাইম পিরিয়ড। আমরা ধরে নিলাম যে এই 0 হতে ৩৬০ ডিগ্রি পৌঁছাতে কি ১ সেকেন্ড লাগে। তাহলে এই সাইকেলের টাইম পিরিয়ড হচ্ছে কি ১ সেকেন্ড। অর্থাৎ এখানে কিন্তু নির্দিষ্ট হচ্ছে কি সাইকেল অর্থাৎ একটি সাইকেল সম্পূর্ণ হতে যত সময় লাগে, এখানে সময় নির্দিষ্ট না। সেটা ১ সেকেন্ড হইতে পারে, ৫ সেকেন্ড হইতে পারে, হাফ সেকেন্ড হইতে পারে, ৩ সেকেন্ড হইতে পারে। যত সেকেন্ডই লাগুক বা যত মিনিট লাগুক বা যত ঘন্টাই লাগুক না কেন, এক সাইকেল অর্থাৎ 0 ডিগ্রি হতে ৩৬০ ডিগ্রিতে পৌঁছাতে যত সময় লাগবে সেটাই হচ্ছে কি টাইম পিরিয়ড, যাকে কি টি দ্বারা প্রকাশ করা হয় এবং যার একক হচ্ছে কি সেকেন্ড।
এখন আমরা ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড এর মাঝে গাণিতিক সম্পর্কটি দেখব। ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড কি সেটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। ফ্রিকোয়েন্সি হলো কোনো পরিবর্তনশীল রাশির প্রতি সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডে যতগুলি সাইকেল সম্পূর্ণ হয় তাকে কি ফ্রিকোয়েন্সি বলে। অন্যদিকে টাইম পিরিয়ড হচ্ছে কোনো পরিবর্তনশীল রাশির এক সাইকেল সম্পূর্ণ হতে যে সময়ের প্রয়োজন হয় তাকে টাইম পিরিয়ড বলে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সময়টা নির্দিষ্ট অর্থাৎ এক সেকেন্ড বা প্রতি সেকেন্ড, আর সাইকেল কি অনির্দিষ্ট। এই সাইকেলের সংখ্যাটাই হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, সময়টা নির্দিষ্ট। আর অন্যদিকে টাইম পিরিয়ডটা হচ্ছে এক সাইকেল সম্পূর্ণ হতে যে সময় লাগে। এখানে সাইকেলটা নির্দিষ্ট অর্থাৎ একটি সাইকেল হতে যে সময় প্রয়োজন হয় তাকেই কি টাইম পিরিয়ড বলে। টাইম পিরিয়ড থেকে বোঝাচ্ছে কি একটা সময়কে বোঝাচ্ছে অর্থাৎ টাইমকে বোঝাচ্ছে। তাই এখানে কি টাইম অনির্দিষ্ট আর সাইকেলটি নির্দিষ্ট। আর ফ্রিকোয়েন্সি বলতে তরঙ্গের ওঠানামা অর্থাৎ কতগুলো তরঙ্গ সৃষ্টি হয় এক সেকেন্ডে সেটাকে প্রকাশ করে। তাহলে এই সংজ্ঞা দুটি থেকে এটা স্পষ্ট যে টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি একটা অন্যটার বিপরীত, যেখানে কি ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সময় নির্দিষ্ট থাকে আর টাইম পিরিয়ডের ক্ষেত্রে সময় অনির্দিষ্ট। আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সাইকেলটি অনির্দিষ্ট থাকে কিন্তু টাইম পিরিয়ডের ক্ষেত্রে কি সাইকেল নির্দিষ্ট অর্থাৎ একটি সাইকেল। ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ ফ্রিকোয়েন্সির প্রতীক হচ্ছে এফ এবং এর একক হচ্ছে সাইকেল পার সেকেন্ড বা হার্জ। অন্যদিকে টাইম পিরিয়ডকে টি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ টাইম পিরিয়ডের প্রতীক হচ্ছে টি এবং এর একক হচ্ছে কি সেকেন্ড। আমরা যদি গ্রাফিক্যালি চিন্তা করি তাহলে জিনিসটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ওয়েভফর্ম এবং এটা হচ্ছে টাইম পিরিয়ডের ওয়েভফর্ম। এখান থেকে দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সিতে কি সময়টা নির্দিষ্ট অর্থাৎ এক সেকেন্ডে কি সে কতগুলো সাইকেল তৈরি করতেছে সেটা কিন্তু অনির্দিষ্ট, এটা কিন্তু চলমান, ঠিক আছে। সময় কিন্তু নির্দিষ্ট, একটি সেকেন্ডে কি যতগুলো সাইকেল বা ওয়েভ বা তরঙ্গ কি তৈরি হয় ওই তরঙ্গ বা ওয়েভ বা সাইকেলের সংখ্যাটাই হচ্ছে কি ফ্রিকোয়েন্সি। আর টাইম পিরিয়ডের ক্ষেত্রে সাইকেল কিন্তু একটি অর্থাৎ একটি পূর্ণ সাইকেল হতে যে সময় লাগে এখানে কি সময়টা অনির্দিষ্ট, সাইকেলটা কি নির্দিষ্ট, একটাই সাইকেল হইতে হবে। এই একটা সাইকেল হইতে যে সময় লাগে সেটাই কি টাইম পিরিয়ড। এখন এই একটা সাইকেল হইতে এক সেকেন্ড সময় লাগতে পারে, 5 সেকেন্ড সময় লাগতে পারে, হাফ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়টা কি অনির্দিষ্ট। তাই এখানে কি এই সময়ের পরিমাণই হচ্ছে কি টাইম পিরিয়ড। তাহলে আমরা এটা পরিষ্কারভাবে বলতে পারি যে ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড একে অপরের কি বিপরীত। তাই গাণিতিকভাবে যদি আমরা এটাকে প্রকাশ করতে যাই যে যদি কোনো ভোল্টেজ বা কারেন্ট ওয়েভের ফ্রিকোয়েন্সি কি এফ সাইকেল পার সেকেন্ড হয় তাহলে টাইম পিরিয়ড হবে কি টি ইজ ইকুয়াল টু 1/f অর্থাৎ ব্যস্তানুপাতিক আকারে বসবে। সুতরাং যদি ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পায় তাহলে কি টাইম পিরিয়ড কমবে অর্থাৎ সময় কমবে, আর যদি ফ্রিকোয়েন্সি কমে তাহলে কি টাইম পিরিয়ড বৃদ্ধি পাবে। এই গাণিতিক সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন পরবর্তী টিউটোরিয়াল গুলোতে এই ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড নিয়ে গাণিতিক সমস্যা সমাধান করব তখন কিন্তু এই সূত্রটি ব্যবহৃত হবে। এখন দেখব এসি এবং ডিসি এর মধ্যে কি তুলনা বা পার্থক্য। তাহলে এক পাশে আমরা এসি লিখলাম, অন্য পাশে কি আমরা ডিসি লিখলাম। এসি এবং ডিসির সংজ্ঞা কিন্তু আমরা আগেই দেখেছি, এদের মধ্যে এখন পার্থক্য নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমেই দেখতেছি যে এসি হলো কি অল্টারনেটিং কারেন্ট, অন্যদিকে ডিসি হচ্ছে কি ডাইরেক্ট কারেন্ট। অর্থাৎ এসি এর পূর্ণ নাম হচ্ছে কি অল্টারনেটিং কারেন্ট এবং ডিসি এর পূর্ণ নাম হচ্ছে কি ডাইরেক্ট কারেন্ট। দ্বিতীয়তে হচ্ছে এসির ক্ষেত্রে কারেন্ট প্রবাহের ক্ষেত্রে প্রতি মুহূর্তে কি মান এবং দিক পরিবর্তন হয়, যেটা আমরা কি ওয়েভ ফর্ম হতে দেখেছিলাম। এসির ক্ষেত্রে কি কারেন্ট প্রবাহের সময় কি প্রতি মুহূর্তে কি এর মান এবং দিক কি পরিবর্তন হয়। অন্যদিকে আমরা যদি ডিসির ক্ষেত্রে চিন্তা করি সেখানে কারেন্ট প্রবাহের ক্ষেত্রে প্রতি মুহূর্তে কি মান এবং দিক পরিবর্তন হয় না, অর্থাৎ কি সব সময় একই দিকে সরল রেখা বরাবর কি সে প্রবাহিত হয়। 3 বলছে যে এসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি থাকে
অর্থাৎ যে ওয়েভটা আমরা দেখতেছিলাম যে প্রতি সেকেন্ডে সে কি যতগুলো সাইকেল তৈরি করে সেটাই কি ফ্রিকোয়েন্সি। তাহলে কি এসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি থাকে, কিন্তু ডিসির ক্ষেত্রে কি ফ্রিকোয়েন্সি থাকে না। কারণ কি ডিসির ক্ষেত্রে কারেন্ট প্রবাহ কি একটা সরল পথে প্রবাহিত হয়। ৪ নম্বরে বলছে এসির ক্ষেত্রে প্রতি মুহূর্তে মান এবং দিক পরিবর্তন হয় বলে ইহা সাইন ওয়েভ আকারেই চলে। কারণ সাইন ওয়েভও কি তার দিক ও মান পরিবর্তন করেই চলে। অন্যদিকে ডিসির ক্ষেত্রে প্রতি মুহূর্তে মান ও দিক পরিবর্তন হয় না বলে ইহা কি সাইন ওয়েভ আকারে চলে না, অর্থাৎ সোজা লাইন আকারে চলে। আমরা যদি এসি এবং ডিসির ওয়েভ ফর্ম দেখি তাহলে কিন্তু আরো পরিষ্কার হবে যে এসির ক্ষেত্রে কি সে কি সাইন ওয়েভ আকারে চলে। আমরা যদি এসির ওয়েভ ফর্মটি দেখি তাহলে আরো পরিষ্কার হবে যে কি এসির ক্ষেত্রে কারেন্ট বা ভোল্টেজ বা পরিবর্তনশীল রাশি কি কিছুক্ষণ সে পজিটিভ সাইডে থাকে, আবার কি কিছুক্ষণ পর সে কি নেগেটিভ অংশে চলে আসে। এইভাবে কি সে চলমান অবস্থায় চলতে থাকে। তাই কি এর নির্দিষ্ট কোনো পজিটিভ টার্মিনাল বা নির্দিষ্ট কোনো নেগেটিভ টার্মিনাল থাকে না। কারণ কি সে প্রতি মুহূর্তে তার দিক এবং মান কি পরিবর্তন করে চলে। অন্যদিকে আমরা যদি ডিসির ওয়েভফর্ম দেখি সেটা কিন্তু কি পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেটা কিন্তু কি একটা সরল রেখা বরাবর সে চলমান অবস্থায় থাকে, তার দিক বা মানের কোনো পরিবর্তন হয় না। তাই কি ডিসির ক্ষেত্রে নির্দিষ্ট আকারে পজিটিভ টার্মিনাল এবং নির্দিষ্ট আকারে নেগেটিভ টার্মিনাল থাকে। এখন আমরা অল্টারনেটিং ভোল্টেজ বা কারেন্ট ওয়েভের ডিগ্রি থেকে পাইতে কিভাবে লেখা হয় সেটা দেখব। আমরা এর আগেই অল্টারনেটিং ভোল্টেজ বা কারেন্টের ওয়েভ ফর্মটি দেখেছি, সেইটাই আবার আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব। এই গ্রাফের এই সরলরেখা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এই এক্স অ্যাক্সিস এর উপরে যে লম্বটা আছে সেটা কি ওয়াই অ্যাক্সিস। এই ওয়াই অ্যাক্সিস কে কোনো কিছুর ভ্যালু দ্বারা প্রকাশ করা হয়, সেখানে আমরা ধরলাম কি ভোল্টেজ বা কারেন্টের মান, এবং এই এক্স অ্যাক্সিস এ টাইম প্রকাশ করা হয়, সেটা আমরা এর আগেও দেখেছি। এই এক্স অ্যাক্সিস এর উপরের অংশ হচ্ছে কি পজিটিভ এবং এর নিচের অংশ হচ্ছে কি নেগেটিভ ভ্যালু প্রকাশ করে। তো আমাদের ওয়েভ ফর্মটি শুরু হয় থেকে 0 ডিগ্রি থেকে। তো আমরা প্রথমেই 0 ডিগ্রি দিয়ে দিলাম। এই 0 ডিগ্রি থেকে কোনো পরিবর্তনশীল রাশির পজিটিভ মান প্রবাহিত হওয়া শুরু করে, যার মধ্যবর্তী হচ্ছে 90 ডিগ্রি এবং শেষ প্রান্ত হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি হতে তার কি আবার নেগেটিভ ভ্যালু প্রবাহিত হওয়া শুরু করে, ঠিক এই রকম। এই নেগেটিভ ভ্যালুর মধ্যবর্তী হচ্ছে 270 ডিগ্রি এবং শেষে হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিতে আসার পরে সে কি একটি পূর্ণ সাইকেল শেষ করে, অর্থাৎ 0 ডিগ্রি হতে শুরু করে 180 ডিগ্রিতে তার পজিটিভ ভ্যালু এবং 180 ডিগ্রি হতে শুরু করে 360 ডিগ্রিতে কি তার নেগেটিভ ভ্যালু। এই 0 হতে 360 ডিগ্রিতে সে কি একটি পূর্ণ সাইকেল শেষ করে। এই 360 ডিগ্রিতে ওয়েভ ফর্মটি আসার পরে সে কি আবার 0 ডিগ্রিতে চলে যায়। এই 0 ডিগ্রিতে আবার কি সে তার পজিটিভ ভ্যালু প্রবাহিত হওয়া শুরু করে, যার মধ্যবর্তী হচ্ছে 90 ডিগ্রি এবং শেষ বিন্দুতে হচ্ছে 180 ডিগ্রি। এই 180 পজিটিভ ভ্যালু আসার পরে সে কি তার নেগেটিভ ভ্যালুটি কি প্রবাহিত হওয়া শুরু করে, যার মধ্যবর্তী হচ্ছে 270 ডিগ্রি এবং শেষে হচ্ছে কি 360 ডিগ্রি। এইভাবেই কি কোনো পরিবর্তনশীল রাশি বা ভোল্টেজ, সেটা কারেন্ট বা অন্য যে কোনো কি পরিবর্তনশীল রাশি প্রবাহিত হওয়া শুরু করে এবং এই একই কাজ সে কি বারবার করতে থাকে। এই ওয়েভ ফর্মের সর্বোচ্চ মান হচ্ছে পজিটিভ দিকের এই বিন্দুতেই হয় কি এই ওয়েভফর্মের সর্বোচ্চ মান পাওয়া যাবে এবং সর্বনিম্ন মান পাওয়া যাবে কি নেগেটিভ দিকের একেবারে কি শেষ বিন্দুতে এসে কি তার সর্বনিম্ন মান পাওয়া যাবে। এটাকে কি বলতেছে এসি বা অল্টারনেটিং কারেন্টের ওয়েভফর্ম। সেটা ভোল্টেজের ওয়েভফর্ম হতে পারে বা যে কোনো পরিবর্তনশীল রাশির ওয়েভফর্ম হতে পারে, সেটা কি সাইন ওয়েভের মতো ক্রমান্বয়ে সে কি চলমান অবস্থায় থাকে। এইটুকু জিনিস কিন্তু আমরা এর আগেই বিশ্লেষণ করেছি। এই পর্যায়ে আমাদের দেখার বিষয় হচ্ছে এই ডিগ্রিগুলোকে কিভাবে পাইতে প্রকাশ করা হয়, কারণ আমরা পরবর্তী ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সামনে যতই
এগোতে থাকবো তখন কিন্তু ওয়েভ ফর্মের দিকে দেখবো কি আমরা 90 ডিগ্রি থাকবে না বা 270 ডিগ্রি থাকবে না, 180 ডিগ্রি থাকবে না, সেটা কি পাইতে দেখা যেতে পারে। তো সেটা দেখলে যেন আমরা ঘাবড়িয়ে না যাই সেই জন্য এই স্লাইডটি তৈরি করা হয়েছে। তাহলে এখন আমরা দেখবো 90 ডিগ্রিকে কিভাবে পাইতে প্রকাশ করা হয়। 90 ডিগ্রিকে সাধারণত পাই/2 লেখা হয়, 180 ডিগ্রিকে পাই লেখা হয়, 270 ডিগ্রিকে 3π/2 লেখা হয় এবং 360 ডিগ্রিকে 2π লেখা হয়। এটা কিভাবে লেখা হয় সেটা আমরা একটু দেখি। 180 ডিগ্রি সমান সমান কি পাই, অর্থাৎ পায়ের মান হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে আমাদের 90 পেতে হলে 180 কে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। ঠিক একইভাবে কি আমরা এই জিনিসটা 90 ডিগ্রি পেয়ে যাব। অর্থাৎ পাইকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ 180 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি 90 ডিগ্রি পাবো। তাহলে 90 ডিগ্রিকে পাই/2 লেখা যায়, যেটা কি এই ওয়েভ ফর্মে দেখানো হয়েছে। আর এই 180 ডিগ্রি মানে হচ্ছে কি পাই, সেটা কিন্তু আমরা প্রথম দিকেই দেখাইছি। এখন আমরা দেখব 270 ডিগ্রিকে কিভাবে 3π/2 লেখা হয়। 3π/2 তাহলে পায়ের মান হচ্ছে কি 180 ডিগ্রি, যার মান আমরা বসিয়ে দিয়েছি। এখন যদি আমি এই 2 দিয়ে 180 ডিগ্রিকে কাটি তাহলে কত হবে, 90 ডিগ্রি পাওয়া যাবে, যেটা আমরা এই যে পাই/2 তে দেখাইছি। কি 180 ডিগ্রিকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি 90 ডিগ্রি পাওয়া যাবে। ঠিক এইখানেও সেটাই করা হয়েছে, যে 2 দিয়ে কি 180 ডিগ্রিকে কাটা হয়েছে, সেখানে কি 90 ডিগ্রি পাওয়া গেছে। তাহলে এই 90 × 3 তাহলে কত আসে, 270 ডিগ্রি আসবে। অর্থাৎ 90 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কি 270 ডিগ্রি আমরা পাবো। তাহলে এই 270 ডিগ্রিকে 3π/2 লেখা যায়। এখন আমরা দেখব 360 ডিগ্রিকে কিভাবে 2π লেখা হয়। 360 ডিগ্রিকে 2π লেখা খুবই সহজ, কারণ কি পায়ের মান কি 180 ডিগ্রি। তাহলে পায়ের মান যদি আমরা এখানে বসাই তাহলে কি 180 ডিগ্রি ইন্টু 2 কত আসবে, 360 ডিগ্রি আসবে। এই ওয়েভ ফর্ম হতে খুবই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে 90 ডিগ্রিকে পাই/2 লেখা যায়, 180 ডিগ্রিকে পাই লেখা যায়, 270 ডিগ্রিকে 3π/2 লেখা যায় এবং কি 360 ডিগ্রিকে 2π লেখা যায়। এখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা দেখব। 1 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সির জন্য টাইম পিরিয়ড কত? আমাদেরকে দেওয়া আছে কি 1 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে 1 মেগাহার্টজ সমান সমান কত হার্টজ সেটা আগে আমরা বের করে নেই। 1 মেগাহার্টজ সমান সমান কি 10⁻6 হার্টজ, অর্থাৎ একের পরে কি 6টি শূন্য বসবে। তাহলে 1 মেগাহার্টজ সমান সমান কি 10⁻6 হার্টজ। আমরা জানি টাইম পিরিয়ড সমান সমান কি 1/f। আমরা যখন ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ডের মধ্যে গাণিতিক সম্পর্কটি দেখেছিলাম তখন কিন্তু এই সূত্রটি এসেছিল যে টাইম পিরিয়ড সমান সমান কি টি সমান সমান 1/f। এখন যদি আমরা এফ এর জায়গায় মানটি বসিয়ে দিই তাহলে কিন্তু এর উত্তর চলে আসবে। যেহেতু 1 এর নিচে কয়টি শূন্য, 6টি শূন্য, সেহেতু এখানে দশমিকের পরে কয়টি ঘর আসবে, 1 2 3 4 5 6, 6টি ঘর আসবে, কিন্তু শেষের ঘরে কি থাকবে, 1 থাকবে। যদি আমরা এটাকেই ভাগ আকারে ক্যালকুলেটরে করি তাহলে এটাই আসবে 0.00001 সেকেন্ড। 400 হার্টজ ফ্রিকোয়েন্সির জন্য টাইম পিরিয়ড কত? তাহলে ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের দেওয়া আছে কত, 400 হার্টজ, অর্থাৎ এফ এর মান কত, 400 হার্টজ। তাহলে টাইম পিরিয়ড কত হবে? তাহলে টাইম পিরিয়ড আমরা জানি কি টি ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এফ এর জায়গায় যদি আমরা 400 বসাই তাহলে উত্তর কত আসবে? তাহলে উত্তর আসবে 0.0025 সেকেন্ড। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।